মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রা আলোচনা অনুষ্ঠানের পক্ষ থেকে আমি নজমুল হক নান্নু আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। তাছাড়া ফেসবুক এবং ইউটিউবেও এই অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হচ্ছে। তাছাড়া 50 মিনিটেও মোহনা টেলিভিশনের নিজস্ব চ্যানেলে আপনারা পুনরায় এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানটির বিষয়বস্তু নির্ধারিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর এবং আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন কীভাবে হবে সেটার বিষয়ে আমাদের কথা হবে। আজকে আমাদের আমন্ত্রণে যে দুজন অতিথি আমাদের এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন, প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হই। প্রথমেই অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদিন মেজবা, বিএনপির সহ সম্পাদক আইন বিষয়ক, এবং এরপরে সিনিয়র সাংবাদিক আব্দুল আওয়াল ঠাকুর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকেই আমরা স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। প্রথমেই বলে নেওয়া ভালো যে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আগে আমরা 15 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত 10 দিনের একটি গুরুত্বপূর্ণ সফর, যেটাকে বলা হয়েছিল হাই লেভেল ডেলিগেশন, চীন সফর করেছেন। তার নেতৃত্ব দিয়েছিলেন মন্ত্রী এবং মহাসচিব বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি এই ডেলিগেশনের 21 সদস্য বিশিষ্ট ডেলিগেশনের একজন সিনিয়র মেম্বার ছিলাম। তা আমি চীন তো 4 বার গিয়েছি এবং কাকতালীয়ভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান 77 সালে যখন চীন সফর করেছেন, চীন থেকে এসেই তিনি মির্জা গোলাম হাফিজকে ডেকে বললেন যে বাংলাদেশ চীন মৈত্রী সমিতির পক্ষ থেকে একটা ডেলিগেশন আপনারা চীনে নিয়ে যান। সে 78 সালে আমরা গিয়েছিলাম এবং সেই সময়ের প্রধানমন্ত্রী হো গুওফেংয়ের সাথে দেখা হয়েছিল পিপলস হলে দেখা হয়েছিল, আমাদের গ্রেট হল যেটাকে বলা হয় সেখানে। সংক্ষেপে বলতে গেলে 91 সালে পুনরায় যখন ম্যাডাম চীন সফর করেন, আমি তখন 7 মেম্বার ডেলিগেশনের আরেকটি সফরে ছিলাম এবং চীনের বন্ধুরাই আমাদের খবর দিলেন যে চমৎকার প্রধানমন্ত্রী তোমাদের। আর প্রেসিডেন্ট হো গুওফেং তো বলেছিলেন যে সেই 78 সালে 79 সালের 3 তারিখে গ্রেট হলে বলেছিলেন যে তোমাদের দেশ একজন তরুণ অসাধারণ প্রতিভাবান দেশপ্রেমিক, তোমরা সেখান থেকে প্রেসিডেন্ট পেয়েছো, এটা উনি বলেছিলেন। আর এবার প্রধানমন্ত্রী তারেক রহমান যাওয়ার আগে আমরা চীন ঘুরে এসেছি এবং কি কি বিষয়ে আলোচনা হবে সেসবও আমরা ধারণা করতে পেরেছি। অনেকেই বলে থাকেন বা আপনারাও বলবেন এটা একটি অগ্রবর্তী একটি টিম ছিল যারা চীনে ঘুরে এসছে। বন্ধুগণ, আমি এই কথাটুকু বললাম এই জন্যেই যে বোঝা যাবে চীন আমাদের কতটা নিকটতম বন্ধু, আমরা কতটা তার উপর নির্ভর করতে পারি। আমি অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদিন মেজর সাহেবের কাছে আমি প্রশ্ন রাখতে চাই এবং বিশ্লেষণ চাই। আপনি তো জানেন যে আমাদের একটি ছোট দেশ, জনসংখ্যা অনেক, আমরা সকলের সাথেই বন্ধুত্ব চাই। শুধু চীন হবে কেন, আমাদের পার্শ্ববর্তী সকল দেশ, সার্কের সকল দেশের সাথে বন্ধুত্ব চাই। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব বজায় রাখার জন্য আমাদের অর্থনীতি যেমন একটি শক্তিশালী অর্থনীতি দরকার, তেমনিভাবে আমাদের প্রতিরক্ষা সহযোগিতাও তো প্রয়োজন। এটা তো আর অস্বীকার করার উপায় নেই। তা আমরা যতটুকু আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি, আমাদের শক্তিশালী প্রতিরক্ষা অর্থাৎ স্থলবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, তাকে গড়ে নিতে হলে আমাদের চীনের সহযোগিতা অপরিহার্য। আমরা যেখানে সুবিধা পাব, আমাদের এই স্বল্প সম্পদ নিয়ে এই বিশাল জনসংখ্যার মধ্য থেকে আমরা তাদেরই তো সহযোগিতা গ্রহণ করব। তা আমরা আশা করছি যে চীনের সাথে আমাদের এমন একটি সম্পর্ক গড়ে উঠুক যাতে করে আমরা নিজেরা যেন মনের দিক দিয়ে এবং আমাদের সাহস করে যেন আমরা যে কোনো চ্যালেঞ্জ বা আক্রমণ ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারি। আপনি জানেন
উল্লেখ করবেন আপনারা উভয়ই, সেটা হলো যে বর্ডার এলাকায় যে পুশিং হচ্ছে, কি অদ্ভুত ব্যাপার। যদি ভিন্ন দেশের যদি সেখানে কেউ অনুপ্রবেশ করে তার জন্য তাদের আদালত আছে, তার জন্য পতাকা বৈঠক আছে, না করে পুশিং করতে হবে। এই যে একটা শক্তি প্রদর্শন, এগুলোকে নিয়ে সামগ্রিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর এবং আমাদের প্রতিরক্ষার বিষয়টি আপনি বিশ্লেষণ করুন। সম্মানিত সঞ্চালক, সহ আলোচক এবং আজকের মোহনা টেলিভিশনে যারা এই অনুষ্ঠান দেখছেন এবং আগামীকাল দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা। আমাদের আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে ভূ রাজনীতিতে বাংলাদেশ বর্তমানে যে অবস্থায় রয়েছে, সে অবস্থায় আমাদের প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন ছিল। বাংলাদেশ এবং চীনের যে সম্পর্ক, এটা একটা অনন্য উচ্চতার বলা যায়। তার চেয়ে যদি আমি একটু ভালো করে বলতে চাই, সুসম্পর্কের সুবর্ণ রেখা। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অর্থাৎ ভূতপূর্ব যে সময়গুলো ছিল 1300-1200 বছর আগে, তখনও ছিল একটা সম্পর্ক, ছিল যোগাযোগ ব্যবস্থা ছিল। আমরা দেখেছি পাকিস্তান আমলে, তৎকালীন পাকিস্তান আমলে এই পূর্ব বাংলাদেশে অর্থাৎ পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশে চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই দুবার এসেছিলেন এবং তিনি আর বাংলাদেশের অনন্য রাজনীতিবিদ মৌলানা ভাসানী এবং শহীদ সোহরাওয়ার্দী, এই দুজনের সাথে চীনের খুব ভালো সম্পর্ক ছিল। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই চীন সফর করেন এবং বাংলাদেশের যেই আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে, বিশেষ করে সমর, আকাশ, অবকাঠামো, বাণিজ্য, সর্বদিক দিয়ে সমরাস্ত্র, সর্বদিক দিয়েই তিনি একটা কৌশলে নিয়ে আসেন, যেটা পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা 2002 সালে একটা চুক্তিতেও করেছিলেন। আর সেই ধারাবাহিকতায় বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অত্যন্ত দৃঢ়তার সাথে এবং একটা বাস্তব এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে চীন সফর করতেছেন, তার প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সফর। আমরা তার এই সফরকে স্বাগত জানাই। আমরা আশা করব তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে সিদ্ধান্ত নেবেন। দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে উনি পিছপা হবেন না, দৃঢ়তার সাথে তিনি নেবেন। আমাদের চীনের সাথে এই জন্য সম্পর্ক দরকার, চীন এমন একটি দেশ যে আমাদের কোথাও কিছু দখল করে নেবে না এবং তার যে ক্ষমতা অন্য অন্য দেশের তুলনায়, তার কিন্তু সাম্রাজ্যবাদ এই জায়গা থেকে সে অনেক দূরে, যেটা অনেকেই বিভিন্ন জায়গায় যুদ্ধ লাগিয়ে বেড়ানো, এই সমস্ত ব্যাপারে চীন একেবারেই অনীহা প্রকাশ করে এবং বিশ্বব্যাপী বন্ধুত্বের হাতই তার মানে বাড়িয়ে থাকে। চীনের সাথে আমাদের যেই ফোর্সেস গোল 2030 অর্থাৎ আমাদের সামরিক বাহিনীর উন্নয়নের যেই এটা, সেজন্য সেখানে আমাদেরকে চীনের সাথে সম্পর্ক রাখা খুব জরুরি এবং চীন না কম খরচে আমাদের সামরিক দিকে এবং অন্যান্য অবকাঠামো উন্নয়নে যারা আমাদের পাশে থাকবে, তাদের সাথেই আমাদের সম্পর্কটা গড়ে তুলতে হবে। আমরা বন্ধুত্ব চাই, আমরা কারোর সাথে শত্রুতা না, এটা বাংলাদেশের নীতি। কিন্তু এখন কেউ যদি শত্রুতা সৃষ্টি করে, তাহলে তো আমি একা বন্ধুত্ব চাইলে হবে না। বন্ধুত্ব তো এক পক্ষে হয় না, দুই পাক্ষিক না হলে বন্ধুত্ব করা যায় না। যদি কেউ জোর করে গায়ের উপরে পড়ে, জোর করে ধাক্কাতে থাকে অথবা জোর করে এলাকা দখল করতে চায়, আত্মরক্ষা করার অধিকার আছে। আর বাংলাদেশ একটা ছোট দেশ অথবা 18 কোটি লোকের দেশ, এটা ঠিক আছে, কিন্তু বাংলাদেশের মানুষ দুর্বার শার্দুল, তারা ভয় পায় না। একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাংলাদেশের 68 লক্ষ প্যারামিলিটারি আছে, যারা পৃথিবীতে কোথাও নাই।
68 লক্ষ প্যারামিলিটারি যদি থাকে এবং তাদের কিছুটা ট্রেনিং দেওয়া এবং সেনাবাহিনী তাদের পাশে থাকলে তারা বছরের পর বছর যুদ্ধ করার মতো সাহসিকতা এবং আছে। জনগণ তো আছে। আর বাংলাদেশের জনগণ এই দেশের 1 ইঞ্চি মাটির জন্য ছাড় দিবে না এবং শেষ রক্তবিন্দু দিয়ে। আপনার এই কথাটা খুবই সত্য, ধন্যবাদ। আবার আসবো আপনাকে। আমি আব্দুল আউয়াল ঠাকুর সাহেবের কাছে যেতে চাই যে আপনি নিশ্চয়ই দেখেছেন যে চীনের যে আমাদের বর্তমানে অ্যাম্বাসেডার আছেন, উনি একটা পত্রিকায় কয়েকদিন আগে লিখেছেন পোস্ট এডিটোরিয়ালে, সেখানে স্পষ্ট করে দিয়েছেন চীন বিদেশের সাথে সম্পর্কটা কেমন চান। অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ চীন কোনোদিন করে না। চীন অপরের জমি দখল করে না। চীন যে চুক্তি হয় সে চুক্তিকে পরিপূর্ণভাবে মেনে চলে এবং কারো সমালোচনা, কারো ভয়ভীতি, কারো হুমকি এগুলোকে চীন বরদাস্ত করে না। চীন যার সাথে সহযোগিতা করবে, বন্ধুত্ব করবে, যে নিয়ম নীতি সবই মেনে চলবেন, উনি লিখেছেন বিস্তৃতভাবে। এবং আপনি এটাও দেখেছেন, এর সাথে যোগ করেই আপনার উত্তর আমি বিশ্লেষণ নেব আপনার কাছ থেকে, যে বাংলাদেশের জনগণ কতটা সাহসী, যেটা মেজবাহ সাহেব বললেন যে কতটা সাহসী এবং কতটা দেশপ্রেমী, যে পুশিন করছে বিডিআর তো নয়, বিজিবির সাথে সেখানে পাশে দাঁড়িয়ে তারা বুক চিতিয়ে পাশে দাঁড়িয়েছে সহযোগিতার জন্য। বিজেপি সেখানে অনেক সাহসী হয়েছে। এই যে একটা ঐক্য, এই যে একটা দৃঢ়তা, একটা বৃহৎ শক্তি ভারত, তারা যেটা করতে চাচ্ছে, আপনি এখন বলুন যে আমাদের আজকে এই সামরিক শক্তির, বিকশিত সামরিক শক্তিকে অবশ্যই শক্তিশালী করতে হবে। এটাকে আর রাগঢাক করে কোনো কিছু নেই, এটা করতে হবে অবশ্যই। এবং আপনি দেখেছেন মালয়েশিয়ার সাথে সামরিক সহযোগিতার একটি ধারা সেখানে উল্লিখিত আছে, আমি পত্রিকায় দেখেছি। এবং নিশ্চয়ই বাংলাদেশ তুরস্কের সাথেও একটা সম্পর্ক করবে। তুরস্ক এখন সামরিক শক্তিতে একটি বিরাট শক্তি, এ কথা হয়তো অনেকেই জানে, ইউরোপ জানে, এটা অনেকেই জানে। আপনি একটা বিশ্লেষণ দিন, আমরা কিভাবে আজকে চীনের সাথে সহযোগিতার মাধ্যমে আমাদের আছে আত্মনির্ভরশীল সামরিক শক্তিকে সুদৃঢ় করতে পারি, বিশ্লেষণ দিন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমাদের একটা জিনিস হিসেব করে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী তার প্রথম সফরের মধ্যে এই যে মালয়েশিয়া এবং চীনকে গ্রহণ করলেন, এটার মধ্যে একটা দৃষ্টিভঙ্গি এবং এটার মধ্যে স্পষ্টত একটা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। এবং তিনি এই সফরটা করছেন এমন একটা সময় যখন জনগণের গণরোষে উৎখাত সরকার প্রধান ভারতের আশ্রয় প্রশ্রয় আছে এবং বাংলাদেশ সেই সমস্ত অভিযুক্ত দণ্ডিত ব্যক্তিদের ফেরত চাইলেও তাদের ফেরত না দিয়ে সীমান্তে পুশিং করার জন্য চেষ্টা করছে। সেই সাথে একটি বাজে এবং অসভ্য আচরণ ঘটেছে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে ভারত তার মাটিতে নিয়ে পাসপোর্ট ভিসা দেওয়ার পরেও ঢুকতে দেয়নি। এই অসম্মানজনক আচরণের প্রেক্ষিতে কে যদি আমরা সামনে রাখি, তাহলে প্রধানমন্ত্রীর এই সফরটাকে আমাদের বলতে হবে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার এবং সুরক্ষার একটি সুনির্দিষ্ট মাইলস্টোন এবং রোড ম্যাপ। যে কথাটি ভাইও বলেছেন এবং আপনি উল্লেখ করেছেন, চীন হচ্ছে এমন একটি দেশ যার কাছে ধনী, গরিব, ছোট, বড় বা অন্য কোনো দেশ নেই। প্রত্যেকটি রাষ্ট্রকে সমমর্যাদায় চীন দেখতে চায়। চীন আভ্যন্তরীণ রাজনীতির চেয়ে তার সাথে সম্পর্কের, বন্ধুত্বের সম্পর্কটাই চীন সবসময় গুরুত্ব দিয়ে আসছে। এবং বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক প্রায় 3000 বছরের। এবং এই প্রেক্ষিতে যদি আমরা দেখতে চাই, তাহলে 1975 সালের 16ই আগস্ট থেকে চীন বাংলাদেশকে যে স্বীকৃতি দিয়েছে এবং সেই থেকে ওই বছর অক্টোবর মাস থেকে চীন বাংলাদেশের সাথে যে সম্পর্কগুলো স্থাপন করে আসছে এবং চালিয়ে আসছে, তার সবটাই কিন্তু রাজনৈতিক এবং অর্থনৈতিক বৃত্তাবত্যের মধ্যে রয়েছে। এখনও চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্কে এবারের যে আলোচনা, আগামীকাল আমাদের প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রীর সাথে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এই বৈঠকের মধ্যে সুনির্দিষ্ট কোনো এজেন্ডা না থাকলেও একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা এখানে যুক্ত হয়ে আছে। সেখানে বলা হয়েছে যে স্বার্থ সংশ্লিষ্ট এবং আগামীর বাংলাদেশ গড়ার বিষয়গুলো সম্পর্কে তিনি চীনের সাথে আলোচনা করবেন। তাহলে আমরা কী জিনিসগুলো দেখতে পারি? আজকের সময় এই চীনের বা মালয়েশিয়া, আপনি যেটা বললেন তুরস্ক, এই সমস্ত আলোচনাগুলোকে যদি আমরা বাংলাদেশের প্রেক্ষিতে আনি, তাহলে অনেকেই একটা থ্রেট দেখতে চান। তারা মনে করেন আমাদের যে হিংসুটে প্রতিবেশী, যার বৈরিতার কারণে আমাদের যে জনগণের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, এই প্রেক্ষিতে অনেকে নানা বিবেচনা করেন। আমার কাছে একটু যদি সময় দেন, তাহলে আমি একটা কথা আপনাদের আলোচনা করি। সেটা হচ্ছে এই যে আমাদের চোখের সামনে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধটা হলো, এই যুদ্ধে কী দেখলো? সমস্ত দুনিয়া কিন্তু মনে করেছিল ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতাই রাখে না, ঠিক। কিন্তু কার্যত দেখা গেল ইরান জিতেছে।
যুদ্ধটা কিন্তু পরাজিত হয়েছে সাম্রাজ্যবাদী সাম্রাজ্য পরাজিত হয়েছে, ইসরায়েল পরাজিত এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয়টা, এখানে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই, যদি যুদ্ধ বিশ্লেষকরা ভালো বলবেন, কিন্তু দেখা যাবে ইরান কনভেনশনাল যুদ্ধ করে নাই। ইরান কি করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকে যে অভিজ্ঞতা গ্রহণ করেছিল, ইরান ইরাকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে কোথায় স্ট্র্যাটেজিক্যালি হারানো যায় সেই জায়গাগুলোতে নিয়েছে। এই কথাটা আমরা আরেকটা উদাহরণ আমরা দিই, এটাও কিন্তু আধুনিক বিশ্বের একটা উদাহরণ, যে পাকিস্তানের সাথে সৌদি আরব চুক্তি করেছে। কি চুক্তি করেছে? যে সৌদি আরব বা পাকিস্তান যেই আক্রান্ত, উভয় নিজেদেরকে দুই দেশকে আক্রান্ত বলে মনে করবে। এবং কেন তারা করেছে? কারণ পাকিস্তানের কাছে পারমাণবিক শক্তির অধিকারী। এই জায়গাগুলোতে আমরা যদি আসি, তাহলে আমরা দেখতে পাই আধুনিক সময় বাংলাদেশের প্রতিরক্ষার বিষয়টা খুবই জরুরি হয়ে উঠেছে। কারণ ভারতে একটি আভ্যন্তরীণ বিশৃঙ্খলা চলছে। এই হিন্দুত্ববাদী, ফেসিবাদী, আধিপত্যবাদী এই শক্তি তার আশপাশের সব রাষ্ট্রগুলোর সাথে, আপনি নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, পাকিস্তান বলেন, চীন বলেন, প্রত্যেকটা দেশের সাথেই তার কিন্তু একটা সাংঘাতিক রকম হিংসুটে মানসিকতা চলছে। এই হিংসুটে মানসিকতা থেকেই কিন্তু বাংলাদেশের উপর তারা বর্বরিতভাবে আন্তর্জাতিক আইনকে অস্বীকার করে তারা কিন্তু পুশিং করছে। ধাক্কাধাক্কির ব্যাপার না, ব্যাপারটা ধাক্কাধাক্কি না, ব্যাপারটা বাংলাদেশ বারবার বলছে যে যদি সেখানে কোনো অবৈধ অভিবাসী থাকে আমরা নিয়ে নেব, তখন তোমরা বৈঠকে বসে, কিন্তু তারা বৈঠকে বসতে রাজি না। এই যে মানসিকতা। এবং আপনি আরেকটি জিনিস দেখেছেন যে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে দাবি করছে, কনস্টিটিউশনে আছে, সংবিধানে। কিন্তু সেখানে আপনার কোনো মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রীকে কথা বলতে পারে যে ওই ধর্মের মানুষ আমাকে ভোট দেয়নি, এবং তাদের সমস্ত, তাদের সত্যি কথা বলতে গেলে ধর্মের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো, নিয়মগুলো, সেগুলো তারা মানতে দেবে না। তাদেরকে মসজিদগুলো ভেঙে দেবে, তাদেরকে এরকম নানান ধরনের বিষয়গুলো করছে। আমি বলে নেই, কিন্তু আমরা কিন্তু কল্পনাও করতে পারি না বাংলাদেশের মানুষ যে আমার পাশের বাসায় যে আছে সে অন্য ধর্মের হতে পারে, সে আমার ভাইয়ের চাইতেও আপন মনে করি, আমরা আমাদের পরিবারভুক্ত মনে করি। এটা গ্রামে শহরে সর্বত্র আছে। এই চেতনাটা ভারতের মধ্যে কেন আছে? কেন ভারত বলে যে যে কোনো সময় আমরা দখল করে নিতে পারি, আমাদের শক্তি আছে? আপনি বিশ্লেষণ দিন, এসব শুনতে আমাদের ভালো লাগে না। ইউএন চার্টারে, জাতিসংঘের চার্টারের মধ্যে ধর্ম পালনের অধিকারের স্বীকৃতি রয়েছে, যে প্রত্যেক নাগরিকের ধর্ম পালনের অধিকার জাতিসংঘের স্বীকৃত একটি মানবাধিকারের অংশ। তাহলে ভারত যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশ হতো, যদি যে কথাটা তারা বলতে চায়, যদি গণতান্ত্রিক চর্চা তাদের মধ্যে থাকতো, তাহলে তো সেই দেশের সরকার বা সেই দেশের কোনো মন্ত্রী বলতে পারে না মুসলমানদের নামাজ পড়তে দেবো না, নামাজ পড়তে হলে পাকিস্তান বা ভারতে যাও, বাংলাদেশে যাও। এই যে তাদের কথাগুলো, মুসলমানরা কোরবানি দেবে, তাদের পশু তাদের কোরবানি দিতে দেওয়া যাবে না। তো এই যে মানসিকতা, এই মানসিকতাটাই হচ্ছে শুধু অগণতান্ত্রিক বললে আমার মনে হয় খুব ছোট বলবো, আপনি এইটা হচ্ছে একটা বর্বরচিত মানসিকতা, একটি বর্বরচিত মানসিকতা, যারা অসভ্য মানসিকতা। অর্থাৎ কোনো মানুষ সভ্য হলে তার যে নতিজা বা তার যে নিদর্শন, সেটা হচ্ছে মানুষকে সম্মান করা। কোনো মানুষ সভ্য, এটা বোঝা যাবে সে কতটা ভদ্র। কিন্তু ভারতের আচরণ দেখে সারা দুনিয়ার এটা, ওই যে আমার মনে হয় যে গান্ধীর সেই কথাটা, যে একসময় গান্ধী মনে করতেন যে হিন্দুস্তান হবে হিন্দুদের, মুসলমানদের থাকতে দিও। আজকের পরিবর্তনের মধ্যে দিয়ে কিন্তু আসছে যে হিন্দুস্তান শুধুই হিন্দুদের, এখানে অন্য কারো থাকা যাবে না। এবং হিন্দু এই শব্দটাকে আমি সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে চাই যে এরা মানুষ হলো না, হিন্দুই থাকলো। আসলে ইসরায়েল এবং ভারত এই দুটি রাষ্ট্র আজকে সারা পৃথিবীতে একটা অন্য ধরনের হয়েছে, এটা মানুষ হলো না। আচ্ছা, এখন আমরা মূল আলোচনায় আসি। সেটা হলো যে আমাদের প্রতিরক্ষা যে আমাদের ব্যবস্থা, সেটা তো নিশ্চয়ই আমাদের এখানে একটা করা দরকার। জি, এ ব্যাপারে নিশ্চয়ই আপনার আছে যে আমাদের ভালো কিছু হোক, চীনের সাথে এমন কোনো চুক্তি হোক যে নিরাপত্তা, রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্যে আমরা যাতে করে চীনের সাথে সহযোগিতার মাধ্যমে, এই যে 3টি বাহিনী আছে আমাদের, এছাড়াও আরও অন্য বাহিনীগুলো যা আছে, সব কিছু যেন চীনের সহযোগিতার মাধ্যমে আমরা একটা শক্তিশালী অবস্থানে যেতে পারি। আপনি কি মনে করেন? জি, আপনাকে আবার ধন্যবাদ। এই কারণে আপনি আলোচনা করছেন। আজকে 24 তারিখ, অর্থাৎ গতকাল ছিল পলাশী দিবস। জি, আমাদের সামনে দুটো অভিজ্ঞতার সামনে নিয়ে আপনি কথাকে শুরু করতে চাই। একটা হচ্ছে, আমরা জানি যে পলাশীর মির্জাফর আর আর্জেন্টিনার সেই সেনাপতি, যারা যুদ্ধ না করে তাদের ভূখণ্ড ছেড়ে দিয়েছিল, এই অভিজ্ঞতাটা আমাদের গোটা জাতির মধ্যে আছে। এটা নিয়ে অনেকে কথা বলে। আমি এই উদাহরণটা সামনে রেখে এই জায়গাটাতে আসতে চাই যে 2017 সাল থেকেই কিন্তু
চীনা সাবমেরিন বাংলাদেশের নৌবাহিনীর মধ্যে প্রবেশ করেছে। চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্কটা, এই সম্পর্কটা দৃঢ় থেকে দৃঢ়তর হওয়ার দরকার এই কারণে যে চীনই হচ্ছে এখানে বিশ্বস্ত। এখানে আরেকটি কথা আমি স্মরণ করে দিই, আপনারও জানা আছে, এখানে সবাই জানে যে পাক মার্কিন সামরিক চুক্তিতে একটা ক্লোজ ছিল যেখানে বলা ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র পাকিস্তান ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। প্রশ্ন হচ্ছে, পাকিস্তান পয়সা দিয়ে মার্কিন অস্ত্র কিনবে, কিন্তু সেই অস্ত্র সে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না, তাহলে পাকিস্তান এটা ব্যবহার করবে কার বিরুদ্ধে? এই যে প্রতিরক্ষা শয়তানি, অর্থাৎ আমি টাকা নিচ্ছি কিন্তু আমার স্বাধীনতা রক্ষার কোনো গ্যারান্টি দিচ্ছি না, এই জায়গাটার মধ্যেই কিন্তু সারা বিশ্বে চীন প্রমাণ করেছে যে চীন খুব পরীক্ষিত বন্ধু। আমরা দুটো উদাহরণ এখানে দিই। একটা হচ্ছে পাকিস্তানে যখন বিন লাদেন পরবর্তী ভয়াবহ পরিস্থিতি শুরু হয়েছিল, পাকিস্তান টিকবে কি টিকবে না, মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান পাকিস্তান দখল করে নেবে কিনা, এরকম একটা পরিস্থিতি যখন বিরাজ করছিল, তখন কিন্তু চীন পাকিস্তানের কাছে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়েছে এবং চীন দেখিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে যে এটা সহজ না ব্যাপারটা। আমাদের বন্ধুত্ব চীন পাকিস্তানের বন্ধু, এরা কোনো ধর্মীয় বন্ধুত্ব ছিল না, এটা চীনের বিশ্বস্ততা যে চীন পাকিস্তানকে সমর্থন করেছে, অটল হয়ে দাঁড়িয়েছে এবং পাকিস্তান টিকে গেছে। যেটা চুক্তি হয় সেই চুক্তিটাকে রক্ষা করে এবং ব্যাক করে না, মির্জাফরই করে না। এবং অনুরূপ ঘটনা কিন্তু ইরানের বেলাও ঘটেছে। চীন কিন্তু ইরানের থেকে পিছপা হয় নাই, সমস্ত প্রবঞ্চত্ব। এবং এখনকার সময়ে চীনের মতো একটি পরাশক্তির একটি বড় পয়েন্ট হলো যে চীনের সাথে ইসরায়েলের কোনো চুক্তি নাই, চীনের সাথে ইসরায়েলের কোনো বন্ধু নাই, ভারতের সাথে সেই সম্পর্ক নাই যেই সম্পর্ক থাকলে, অর্থাৎ বর্তমান বিশ্বের শত্রু বলে, মানবতার শত্রু বলে, দুষ্ট বা খদ বলে পরিচিত যে রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রগুলোর সাথে চীনের কিন্তু কোনো আন্তঃসম্পর্ক নাই, তাদের সাথে গোয়েন্দা বিনিময় হয় না। যেমন ধরেন মোসাদের সাথে কথা হলে মোসাদ, সিআইএ, কেজিবি, এটা একটা নেটওয়ার্ক আছে, কিন্তু চীনের কিন্তু সেই জিনিসটা নেই। অর্থাৎ বাংলাদেশের যেহেতু প্রধান টার্গেটকে আমাদের সেনাবাহিনী ক্যাম্পগুলোতে যদি দেখি, বা সেনাবাহিনী যখন বাংলাদেশের শত্রুকে, বাংলাদেশের প্রত্যক্ষ শত্রু হচ্ছে ভারত। আপনাকে একটা জিনিস আমি স্মরণ করিয়ে দিই, এটা অত্যন্ত দুঃখের সাথেই বলতে হয় যে কোনো সরকার, এর আগের যে সরকার ছিল, বিদেশি ওই সরকার বিদেশ থেকে কমান্ডো নিয়ে এসে আমাদের দেশের 54 জন সামরিক অফিসারকে নির্মমভাবে হত্যা করেছে এবং তাদের পরিবারের অনেক আত্মীয় স্বজন বেড়াতে ছিল তাদেরকেও হত্যা করেছে এবং সেখানে মহিলাদের উপর নির্যাতনও করেছে। বিদেশের কমান্ডো বাহিনী নিয়ে এসে নিজের দেশের সেনাবাহিনীকে হত্যা করায়, সেখানে সোলজারদের হত্যা করায়, যে রাজনীতিবিদরা ক্ষমতায় ছিল তারা করেছে, তারা আবার ক্ষমতায় আসতে চায়। এটা আশ্চর্য না? একটা সামরিক অফিসার গড়ে তুলতে কত টাকা যায়, কত শ্রম যায়, আর এই সব নিরপরাধ সামরিক অফিসার তাদেরকে হত্যা করলো। আপনি এই কথাটাকে কিছুতেই ভোলা যায় না। হ্যাঁ, এইটা তো আপনার বাংলাদেশের যে, এবং এটা তারা কেন করলো, তারা কিন্তু কথাটা বলেছে এই ব্ল্যাক কার্ড দিয়ে তারা যে এই কাজটা, এখানে ভারতীয় ব্ল্যাক কার্ড আবার ওদের নিরাপদে কমান্ডো বাহিনীকে পৌঁছে এবং আমাদের সীমান্ত অতিক্রমণ তারা গেল। আমাদের কিন্তু মনে রাখা দরকার, রৌমারি দেশি আলম ফজল হকের সেই কথাটা, যে বাংলাদেশের মানুষ এবং জনগণ চ্যাংদোলা করে ধরেছিল। ভারতীয় বাহিনী যখন আক্রমণ করেছিল তাদেরকে চ্যাংদোলা করে ধরে হ্যাঙ্গারে করে ঝুলিয়ে নিয়েছে। আক্রমণের মজাটা কেমন করে দেখেছিল, তার কারণ 33 বছর তারা দখল করে রেখেছিল, সেখানে বিরোধিতা করেছে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের জনগণকে। এবং এইখানটাতেই কিন্তু চীনের সাথে আমাদের যে সম্পর্কের কথা আপনি আলোচনা করছিলেন, চীনকে আমাদের কেন দরকার? চীনকে আমাদের এই জন্য দরকার যে বাংলাদেশের মানুষের যে সাহস, এই যে আপনি কথাটা বললেন যে ভারতীয় কমান্ডো বাহিনী যেমন করে আমাদের বিডিআর সোলজারদের হত্যা করেছে, তেমন করে কিন্তু 24-এর গণ অভ্যুত্থানেও তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে এবং তারা অস্ত্র ব্যবহার করেছে, হেলিকপ্টার ব্যবহার করেছে, এগুলো নিয়ে কিন্তু নানা আলোচনা হয়েছে। এবং গত 17 বছর 1/11 থেকে শুরু করে 2024 পর্যন্ত পুরো সময়টা ভারত তার লজিস্টিক সাপোর্ট, সেনাবাহিনী এবং তথ্য বিত্ত এবং তার বুদ্ধি, কুপরামর্শ সব কিছু দিয়ে বাংলাদেশের জনগণের উপরে যে একটা জগদ্দল পাথর চাপিয়ে রেখেছিল, তার মাসুলটা কিন্তু বর্তমান সরকারকে দিতে হবে। আপনাকে ধন্যবাদ। একটা এই কথা বলে আমি শেষ করি। এবং সে কারণেই কিন্তু এই যে অব্যাহত আগ্রাসন, এই অব্যাহত আগ্রাসনের বিরুদ্ধে দুর্গম প্রতিরোধ গড়ে তোলাই হচ্ছে চীনের সাথে আমার সম্পর্কের মূল ভিত্তি হতে পারে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা মেজবাহ সাহেব, আপনার কাছে আমি জানতে চাই যে আপনি তো জানেন যে ইরানের উপর যে আক্রমণ হলো,
উনি বলেছেন যে চমৎকার ওদের কৌশল টিকে থাকতে হবে, অর্থাৎ যুদ্ধ কৌশলটা, রণকৌশলটা ইরান নিয়েছিল এবং যার ফলে তারা টিকে আছে এবং বড় শক্তিও পরাজিত হয়। সুতরাং বাংলাদেশকে যত ছোট করেই দেখা যাক না কেন, তাদের যদি মোটামুটি একটা সামরিক শক্তি থাকে এবং রণকৌশল যদি সঠিক হয়, বিজ্ঞান ভিত্তিক হয়, বাস্তব ভিত্তিক হয়, তাহলে বড় শক্তিকেও তারা ঠেকিয়ে দিতে পারে। এই অ্যাঙ্গেল থেকে, এই চেতনা থেকেই চীনের সাথে আমরা একটা সামরিক চুক্তি হোক, শক্তিশালী একটি প্রতিরক্ষা বাহিনী, আমাদের 3টি বাহিনী গঠন হোক, এটা আমরা চাচ্ছি। যে আপনি সেই ক্ষেত্রে আপনার কাছে আমার প্রশ্ন হলো এই, যে আজকে আমরা আমাদের দেশে চীনের সাথে এই সামরিক শক্তি, চীনের সাথে সামরিক শক্তির বিনিময়ে এবং চুক্তিটা হোক এবং এইভাবেই আমাদের দেশের গড়ে উঠুক, এর উপরে আরও কিছু বক্তব্য থাকতে আপনি বিশ্লেষণ দিন। আমাদের পাশে ভারত, এই ভারতের পারমাণবিক শক্তির অধিকারী, পাকিস্তান পারমাণবিক শক্তির অধিকারী, ইভেন মিয়ানমার সেও পারমাণবিকে অনেকখানি এগিয়ে গেছে। আমরাই একমাত্র দেশ যারা অস্ত্র এবং পারমাণবিক দুইটি দিকেই পিছিয়ে গেছি। এখন আমাদের আর বসে থাকার সময় নেই, কারো বিরুদ্ধে নয়। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভারত। আচ্ছা, আপনি একটু থামুন। শুধু দর্শক, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এতক্ষণ আলোচনা করছিলাম অ্যাডভোকেট মেজর সাহেবের কাছে। আপনার কাছে আমি প্রশ্ন আরেকটু জুড়ে দিই, সেটা হলো এই, আমরা কিন্তু পার্শ্ববর্তী সকল দেশের সাথে বন্ধুত্ব চাই, ভারতের সাথেও আমরা বন্ধুত্ব চাই। একে অপরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা এবং সেখানে আমাদের উপর, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে মানে শক্তি প্রয়োগ করে নিজস্ব পছন্দের কোনো সরকার চাপিয়ে দেওয়া, আনুষঙ্গিক কাজগুলো বন্ধ করতে হবে পরস্পরের সম্মানের ভিত্তিতে। সেই দৃষ্টিকোণ থেকেও কিন্তু আমরা আলোচনার কনক্লুশন অথবা উপসংহারে যাব। আপনি শুধুমাত্র ওই যে বাহিনীগুলোকে শক্তিশালী করার কথা বলছিলেন আপনার অ্যাঙ্গেল থেকে, তার উপর বিশ্লেষণ দিয়ে বলতে থাকুন। আমাদের দেশের জি, মানুষের একটা অপরাজেয় সাহস আছে এবং আমরা লম্বায় খুব বেশি না হলেও আমাদের এই যে বিভিন্ন সময় ওয়ার্ল্ডের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীদের মধ্যে আমাদের সেনাবাহিনী অনেক শক্তিশালী সেনাবাহিনী, সংখ্যা এবং আমাদের সুনাম অর্জন করেছে যে জাতিসংঘের যে শান্তিরক্ষী বাহিনীতে। জি, অত্যন্ত সুনামের সাথে তারা কাজ করতেছে এবং নির্ভীক, জীবনের দিকে তারা পিছনে তাকায় না। আমাদের দেশে যেটা, সেটা হচ্ছে একটা অসাম্প্রদায়িক দেশ। এখানে আমরা কিন্তু চমৎকার। ইন্ডিয়ার মতো, ইন্ডিয়া যে বলতেছে যে মুখ্যমন্ত্রী যে তাদেরকে একটা আইন করেছে এবং সেই আইনে দেখবেন হিন্দু, বৌদ্ধ, পার্সি, শিখ বা খ্রিস্টান এরা নাগরিকত্ব পাবে না মুসলমানরা, যদি অন্যখানে। কেন পাবে না, কি বলেছে? বলছে যে না, এদের এই কয়জনই পাবে, অন্য মুসলমানদের ব্যাপারে কি মানে কি কারণে পাবে না? ওই আইনই করছে ওরা। সেই আইনটা হচ্ছে যে যেটা 19 সালে যে আইন ছিল, ওটা 24 সালে সংশোধন করছে। এবং যদি কেউ নাগরিকত্ব চায়, আধুনিক যুগে কি এই আইন হয়? যদি বিরক্ত কিছু মনে না করেন, আমার মনে হয় ওই কথা শ্যামাপ্রসাদ মুখার্জি যখন বলতো যে মুসলমানের দেশ হচ্ছে আরব, তারা যাওয়ার জন্য শুধু টিকিট পেতে পারে, এটা ভারত মুসলমানের দেশ না, ওই কথাটার শ্যামাপ্রসাদ মুখার্জির সেটার বোধহয় ইমপ্লিমেন্টেশন হলো এইটা, যে ভারতে মুসলমানদের থাকতে দেবে না। কিন্তু মৌলানা আবুল কালাম আজাদের মানে আরব থেকেই উনি এসেছিলেন। এবং সেটা বাদ দিল, ভারতের যারা আর্য দাবি করে তারা কারা? তারা তো আক্রমণকারী, ভারতীয় না, এরিয়ান। তারা যদি ভারতের নাগরিক হতে পারে, মুসলমানদের প্রবলেম। ভারত তো কোনো, সেটা এরিয়ানদের একটা অংশ, অল্প কিছু সংখ্যক এসেছিল, কিন্তু সেটা সুনীল গঙ্গোপাধ্যায়ের এ সম্পর্কে বিশ্লেষণ আছে, ওখানে আমরা যাব না, সেটা খুব খারাপ শোনা যাবে আর কি। এখন আমি মেজর সাহেবের কথা আমি শুনি, বলুন আপনি। কথাটা বললাম, বলুন আপনি। আমাদের কেন ভারতের সাথে অবশ্যই আমাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে দ্বিপাক্ষিক সুসম্পর্ক প্রয়োজন এবং এটা আরও বৃদ্ধি হবে, এটাই আশা করি। তবে ভারতকে একটু ভয় পাওয়ারও আমাদের উচিত, অথবা সাবধান থাকা উচিত। আমি ভয় পাওয়ার কথা বলছি না, মূলত আমি বলতেছি ভারত সম্পর্কে সতর্কতা থাকা। কেন সতর্ক? আপনি দেখবেন যে হায়দ্রাবাদ সহ অনেকগুলো দেশ ছিল, ছোট যে রাজ্য ছিল, সেগুলো ভারত দখল করে নিল। এবার সর্বশেষ সিকিম, সেটাও নিয়ে গেল। আর কাশ্মীরের বিষয়টা, এবং কাশ্মীরেও তো একই অবস্থা, দখল করে নিল। তো মূলত একদম সিকিম তো খেয়েই ফেলছে। এরপরে আর এখন যেটা, সেটা
যে পৃথিবীর 10টি দেশ যার সাথে ভারতের সম্পর্ক ভালো, এর ভিতরে একমাত্র দক্ষিণ এশিয়ার ভিতরে ভুটান ছাড়া নাই। না, ভুটানও না, ভুটান মানে একমাত্র, তারপরও 10-এর ভিতরে চলতেছে, হ্যাঁ ভুটানও- কিছু সমস্যা আছে, কিন্তু এখন পর্যন্ত সে আছে। নেপালের সাথেও নাই, মানে তার পাশে যারা আছে কেউ শান্তিতে নাই। অশান্তি সৃষ্টিকারী একজন প্রতিবেশী থাকলে, কারোর সাথে যদি না থাকে, তাহলে সে কতটা মানে বন্ধুসুলভ, এটা এই প্রশ্ন আসে। এখন আমাদের সে যেটা চাচ্ছে, সে চাচ্ছে হচ্ছে তার দেশে দাঙ্গা লেগে আছে, বিভিন্ন ঝামেলা আছে, সেই সৃষ্টিগুলো করে, এবং তারা নিজেরাও সৃষ্টি করছে সে সরকার। বাংলাদেশে হিন্দু মুসলমানদের যে একটা শান্তির জায়গা, এখানেও সে আর একটা সেই ঝামেলা সৃষ্টি করার জন্য উস্কে দিচ্ছে। কিন্তু বাংলাদেশে যারা হিন্দু এবং মুসলমান, তাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এদেশ আমাদের, ভারত আমার প্রতিবেশী, সেখানে হিন্দু মুসলমান যেখানেই থাকুক, এই দেশে মুসলমান এবং হিন্দু উভয়েরই সম অধিকার রয়েছে। মানে অন্য অন্য ধর্মাবলম্বী যারা সকলেই, আছেন হ্যাঁ। তাদেরকে সাথে, এবং এই দেশটার জন্য প্রয়োজনে ভারত যদি আমাদের সাথে ভুল পথে যাত্রা করতে চায়, সেটা রুখে দেওয়ার দায়িত্ব সবার, একা না। এবং ভারত যে ভুল সিদ্ধান্ত, ভারত কি চায়, এই দেশে হিন্দু মুসলমানের একটা দাঙ্গা হোক, রক্তাক্ত হোক, সে বিবৃতি দেখ। আমরা কি ভারতের যেগুলো করতেছে, আমরা কি সেভাবে কখনো কিছু বলি? আপনার একটা আইন, যেই আইনটা বললাম, এই আইনটার জন্য 100 জন লোক মারা গেছে। যে ভারতের নাগরিকত্ব আইন 2019, যেটা 24 আবার সংশোধন করলো, 100 জন লোক মারা গেল। এই কারণে, হ্যাঁ, আমার মূল জায়গায় আসি, আমার কেন সামরিক শক্তি অথবা আমাদের শক্তিমাত্রা বৃদ্ধি দরকার, অথবা আমার টিকে থাকার জন্য, শুধুমাত্র টিকে থাকার জন্য অথবা জবাব দেওয়ার জন্য, সেই জন্য আমাদের অবশ্যই সামরিক শক্তিকে পৃথিবীর অন্যান্য শক্তির মতোই আমাদেরকে এগিয়ে যেতে হবে। ইরান আমাদের চেয়ে দেশ বড়, মানে যাকে বলা হয় জমির পরিমাণে, আয়তনে, কিন্তু জনসংখ্যা অনেক কম। সেই ইরান যদি এতটা বিধ্বস্ত হওয়ার পরে, প্রেসিডেন্ট মারা যাওয়ার পর কত কি গেল, সেনাবাহিনীর অনেক বড় অফিসার চলে গেল, আমরা ইরানের চেয়ে কোনো ক্রমেই কোনো দুর্বল জাতি না। আমাদেরকেও আমাদের জায়গা থেকে যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে ওইভাবে প্রস্তুত হতে হবে। আপনার কথাটা সত্য, তবে সামরিক শক্তিতে ইরান অনেক সমৃদ্ধ বাংলাদেশের তুলনায়, এটা স্বীকার করতে হবে। হ্যাঁ, সেটা স্বীকার আমরাও হতে হবে। এবং তুরস্ক আরও সমৃদ্ধ, অনেকে জানে না তুরস্ক কতটা শক্তিশালী। আরেকটি প্রশ্ন আপনাকে আমি করতে চাই, সেটা হলো, একটি দুঃখজনক বিষয় হলো, আমার দৃষ্টিতে পড়েছে, ভুল হয়েছে কিনা আমি জানি না, আপনারা বলবেন। এই যে পুশিন, এই যে ভারতে সাম্প্রদায়িক এত প্রচার, এত কিছু, বাংলাদেশের কোনো বিরোধী দল, বামপন্থী অথবা যারা নিজেদেরকে অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ মনে করে, তাদের কি কোনো প্রতিবাদ মিছিল অথবা পত্রিকার বিবৃতি, স্টেটমেন্ট, যারা অনেক বড় বড় বুদ্ধিজীবী আছেন, তাদেরকে আমার খুব একটা চোখে পড়েনি। এক, দ্বিতীয়ত, ভারতে অনেক বামপন্থী রাজনৈতিক দল আছে, সিপিএম আছে, সিপিআই আছে, আরও অনেক দল আছে, গণতান্ত্রিক দল। তারা কি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রাস্তায় কোনো মিছিল করেছে, মিটিং করেছে, প্রতিবাদ করেছে? এটা আমার কাছে চোখে পড়েনি। কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কিছু হতে পারে, কিন্তু বড় আকারে হলে বিজেপি সরকার কিন্তু এতটা আসতে পারতো না বলে আমার মনে হয়। আর আপনি একটা চমৎকার কথা বলেছেন যে বাংলাদেশের মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান, সব ধর্মের মানুষকে ভাইয়ে ভাইয়ে মিলিতভাবে যে কোনো বৈদেশিক চক্রান্ত এবং আগ্রাসনকে রুখতে হবে। এই বাংলাদেশকে নিজের মাটি, নিজের দেশ মনে করতে হবে। আপনি বলছিলেন, আপনি বিশ্লেষণ দিন। জি, সীমান্তে চলতেছে অমানবিক বর্বরচিত ঘটনা। এই যে মানুষগুলো কোথায় যাবে? বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, খাবার নাই, কোনো কিছু নাই, কাছে জামা কাপড়ের সাথে নাই, মাঝখানে একটা শূন্য রেখা তাদেরকে রেখে দেওয়া হয়েছে। এবং কি করে, রাতের বেলা ভারতে যেটা করতেছে, রাতে অন্ধকার হয়ে গেলে লাইট সব অফ করে দেয়, এবং তাদের যে তাদের বেড়া, সেই বেড়াদার গেট খুলে বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে দেয়। এবং এই পর্যন্ত 20টা পয়েন্টে প্রায় 200 লোককে তারা এই পুশিং করার চেষ্টা করেছে। কিন্তু তারা কারা, তাদের পরিচয় কি, তাদের অনেকেরই মানে বলা হচ্ছে, আমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার দাদার জমি দেখাও, তা আমি কি আমার দাদার জমির হিসাব মিলাতে পারবো? সিএস আগে, মানে ব্রিটিশের যেই আইন মানে যে ইয়েটা করলো,
মানে জমি প্রথম রেকর্ড, এর আগে কোনো বাংলাদেশে কোনো এই ব্যবস্থা আছে জমিদার ব্যবস্থা ছাড়া। কিন্তু এখন তাদের বলতেছে তোমার দাদার দাদারটা দেখাও। এখন কে কারটা দেখাবে? আর যাদেরকে আনতেছে তারা বাংলাদেশের কোথাকার লোক যদি বলে, তার কিন্তু পরিচয় দিচ্ছে না। ইভেন বাংলাদেশকে বলতেছে না যে তোমার এই লোক, ধরে ধরে নিয়ে এসে দিচ্ছে। কিন্তু এটা হচ্ছে যে, এবং এই যে আধুনিক যুগে মানবাধিকারের এত লঙ্ঘন, এটা মনে হয় বিশ্বে আপাতত কোথাও নেই, যেটা ভারত বাংলাদেশের সাথে কোনো আলোচনা ছাড়াই অথবা কোনো কথা না বলেই তারা জবরদস্তি করে একটা নিরীহ মানুষদেরকে অসহায় পথে ঠেলে দিচ্ছে। যারা জানে না এই পৃথিবীতে তাদের ঠিকানা কোথায়, যারা জানে না এই পৃথিবীতে মহান সৃষ্টিকর্তা তাকে পাঠিয়েছে, অর্থাৎ রাষ্ট্রহীন মানুষ। আর এই আধুনিক যুগে যদি এই রাষ্ট্রহীন মানুষ থাকে, তাহলে আমাদের যারা এই সমাজে আছি, হয়তো অনেকে অনেক কথা বললে, এটাই বাস্তবতা যে অনেক সত্য কথা বললে অনেক সময় রাজনৈতিকভাবে, সামাজিকভাবে অথবা অনেক পদোন্নতিও হয় না, অনেক ঘটনা ঘটে সারা বিশ্বে। কারণ বিশ্বে যখন শক্তিশালী কোনো দেশের বিভিন্ন গোয়েন্দারা কাজ করে, তখন যদি কেউ ওই দেশের বিরুদ্ধে কথা বলে, তাহলে ওই যারা কথা বলে তাদের বিরুদ্ধে একটা জাল সৃষ্টি করা হয়। কিন্তু তা হোক, কিন্তু যারা আজকে নীতিবাক্য কথা বলতেন, এখন তারা কথা বলে না, তাদের মুখকে কুলুপে ঠেকেছেন। তারা সত্য কথা বলতে সাহস পান না এবং বলেনও না। এমনকি আমার মনে হয় তারা অনেকে খুশিও হন যে হ্যাঁ, যারা আছে আমাদের বন্ধু ভারতের দেশে একটা দলের সরকার প্রধান আছেন, তাদের দলে কিন্তু এই ব্যাপারে একদম নীরব। অতীত তাদের সময়ও অনেক ঘটেছে, এবং শেখ মুজিবুর রহমান সাহেবকে মাত্র 7 দিনের বলেছিল যে 7 দিন ফারাক্কা আমরা দেখবো যে কী হয়। সেই 7 দিন আজকে কত বছর হয়ে গেল, এই 50 বছর পার হয়ে গেল, সে 7 দিন শেষ হয় নাই। অর্থাৎ ভারতকে বিশ্বাস করা, ওই যে কানাডিয়ান নাকি একজন বলেছিলেন যে আগে ভারতীয়দের যদি দেখো আর সাপ দেখো, আগে সাপটা মারো। তো তারা যদি এইরকম সিদ্ধান্ত মানে চিন্তা ভাবনা করতে পারে, তাহলে আমাদেরকেও ভারত সম্পর্কে সতর্ক এবং সাবধান এই জন্যই হতে হবে। মানে ভারত বন্ধুত্বপূর্ণ বিষয় চায় না, ভারত চায় সাম্রাজ্যবাদী। ভারত চায় আমরা যারা আছি বিশেষ করে সার্কভুক্ত অথবা তার আশপাশে, তাদেরকে সবাইকে চেপে ধরে ধরতে, কিন্তু বাইরে কিন্তু তাদের নাই। ভারতের যেই মানে পাওয়ারটা, এটা কিন্তু আপনার আমেরিকা অথবা ইংল্যান্ড বহির্বিশ্বের যে পাওয়ার, সেখানে তারা পাওয়ার ইউজ করতে পারতেছে না। কিন্তু আমাদের মতো যাদেরকে সে দুর্বল মনে করে, ছোট দেশ মনে করে, তাদের প্রতি হ্যাঁ, আমাদের এই জন্যই আমি শেষ করে আসতেছি, সেটা হচ্ছে আমাদেরকে নিজেদের প্রতিরক্ষার জন্য প্রস্তুত হতে হবে, আমাদের ঐক্য থাকতে হবে, আমাদের ভিতরে কত হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধাতে না পারে সেভাবে সচেষ্ট থাকতে হবে, এবং ভারতের যে কুচক্রীকারী যে রয়ের মতো যে এজেন্টগুলো আছে, তাদের বিরুদ্ধে আমাদের যেই গোয়েন্দা সংস্থা, তাদেরকে শক্তিশালী হয়ে গঠন। অবশ্যই আপনাকে ধন্যবাদ, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা বোধহয় আজকে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আমরা যতই ভারতকে সমালোচনা করি না কেন, প্রতিবেশী রাষ্ট্র, আমরা তাদের সাথে বন্ধুত্ব চাই। আমরা মানে সৌভ্রাতৃত্বের বন্ধনে আমরা নিজেদেরকে বন্ধন করে রাখতে চাই, এটা কিন্তু আমরা চাই। শুধু আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে যেন হস্তক্ষেপ না হয়। আমাদের তিস্তা পরিকল্পনা, ফারাক্কা এবং আনুষঙ্গিক সমস্ত সমস্যাগুলো যেন আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি। আমাদের কাছে যে কোনো ধর্মের মানুষ, সকল ধর্মের মানুষ একসাথে থাকুক, এটাই তো আমরা চাই। এভাবেই আমরা বাস করতে চাই পার্শ্ববর্তী সকল রাষ্ট্রের সাথে, ঠিক সার্ক যেভাবে গঠন হয়েছিল সেই রকম ধরনের। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। চীনের সাথে প্রতিরক্ষা চুক্তি হোক, আমরা আমাদের প্রতিরক্ষা শক্তিকে সুদৃঢ় করতে চাই, আত্মরক্ষার জন্য, আক্রমণ করার জন্য নয়। আপনাদের দুজনকে ধন্যবাদ। শুধু দর্শক, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো, আবার দেখা হবে।